Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএস এর 15th ক্লাস করব। এর আগে আমরা আরও 14টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস অন টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রশ্নগুলো আমরা করব আরআরবি এনটিপিসি এক্সাম 19 এপ্রিল 2016 থেকে। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, চার্টার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু এস্টাবলিশ ট্রেডিং পোস্ট ইন ইন্ডিয়া ইন 1600 ওয়াজ গ্র্যান্টেড বাই। তো 1600 খ্রিস্টাব্দে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়েছিল এবং সেটাকে কিন্তু চার্টার দেওয়া হয় ট্রেডিং পোস্ট ভারতবর্ষে ওপেন করার জন্য বা এস্টাবলিশ করার জন্য। তো সেই যে চার্টার বা সনদ, এটা গ্র্যান্ট করেছিলেন কে? কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ ওয়ান, এলিজাবেথ টু নাকি জর্জ 5? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, কুইন এলিজাবেথ ওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু সেই চার্টারটা কিন্তু গ্র্যান্ট করে যাতে ভারতবর্ষে এবং তার সাথে সাথে ইস্ট ইন্ডিজের বিভিন্ন দেশের তারা যাতে ট্রেডিং পোস্ট এস্টাবলিশ করতে পারে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। এই চার্টারের দ্বারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা একচেটিয়া অধিকার বা মনোপলি কিন্তু পেয়ে গেল ভারতবর্ষে ট্রেডিং পোস্ট বা কোম্পানি এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 1600-এ যখন এই চার্টার পেল তখন ভারতবর্ষে কোন মুঘল সম্রাট রাজত্ব করছিলেন। হোমওয়ার্ক থাকলে অবশ্যই বলবে, প্রশ্ন কিন্তু এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, তো কোশ্চেন 1 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 2, কাকোরি রেল রবারি টুক প্লেস ইন দ্য ইয়ার অফ। তো কাকোরি যে রেল রবারি রয়েছে সেটা কত সালে হয়েছিল? 1905 তোমরা প্রত্যেকেই জানো, বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলন। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে না। কাকোরি রেল রবারি আমাদের হয়েছিল 1925-এ। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। 1925 সালে কিন্তু আমরা পাবো কাকোরি রেল দুর্ঘটনা, এবং যেটা হয়েছিল হিন্দুস্তান রিপাবলিকান যে অ্যাসোসিয়েশন রয়েছে এইচআরএ, সেটা কিন্তু এই রবারি বা এই যে ঘটনা সেটা কিন্তু ঘটিয়েছিল এবং যার লিডারশিপ দিয়েছিলেন অবশ্যই রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস শেয়ার ইটস বর্ডার উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য আদার ইন্ডিয়ান স্টেট। তো নিচের কোন রাজ্যটি সবথেকে বেশি রাজ্যের সাথে কিন্তু তার বর্ডার রয়েছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম নাকি রাজস্থান? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, উত্তরপ্রদেশ। এই রাজ্যটির সঙ্গে কিন্তু সবথেকে বেশি আরও অন্যান্য রাজ্যের কিন্তু বর্ডার রয়েছে। তো টোটাল 8টি স্টেট এবং একটি ইউনিয়ন টেরিটরি দিল্লির সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের বর্ডার রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। 8টি স্টেটের নাম তোমরা চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও হবে। তার মধ্যে আমরা মধ্যপ্রদেশকে পাবো, ছত্তিশগড়কে পাবো, আমাদের হরিয়ানা রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, এবং এই দিকে আমরা কিন্তু পাবো আমাদের ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের সঙ্গে আমরা অবশ্যই বিহারকে পাবো। ঠিক আছে, তো উত্তরাখণ্ড আমাদের উপরের দিকে রয়েছে। এই 8টি রাজ্যের সাথে কিন্তু এর আমরা বর্ডার পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। এবং উত্তরপ্রদেশের পরেই আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে আসাম, যার সঙ্গে 7টি রাজ্যের কিন্তু বর্ডার রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি হলো উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 4, দ্য ফেমাস ফরবিডেন সিটি ইজ সিচুয়েটেড ইন। তো বিখ্যাত ফরবিডেন সিটি, যেটাকে আমরা অবশ্যই পরিচিত, যেটা প্যালেস মিউজিয়াম নামেও, তো সেটা রয়েছে কোথায়? ফ্রান্স, সুইডেন, চায়না নাকি ইটালি? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে চায়নায়। সেন্ট্রাল চায়নায় কিন্তু আমরা পাবো বেজিং শহরে আমাদের ফরবিডেন সিটি, কারণ এখানে এই সিটিতে কিন্তু যখন প্রাচীনকালে তৈরি হয়েছিল সেই সময় সেই দেশের বা সেই জায়গার যে রাজা ছিলেন এবং রাজকীয় পরিবারের যারা লোকজন ছিলেন তাদের ছাড়া কিন্তু এই সিটিতে কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই জন্য এটাকে আমরা ফরবিডেন সিটি নামে জানি। এটা চায়নাতে রয়েছে এবং বর্তমানে এটা একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
ঠিক আছে, তো কোশ্চেন 4 আমাদের কমপ্লিট হয়ে গেল, অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 রয়েছে, দ্য প্রসেস অফ অ্যাবজর্পশন অফ ময়েশ্চার ফ্রম এয়ার ইজ কল্ড। তো এয়ার থেকে ময়েশ্চার বা আর্দ্রতাকে অ্যাবজর্ব করে নেওয়ার যে প্রসেস, তাকে আমরা কি বলবো? অসমোসিস নাকি ডিলিকুয়েন্সিন্স? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিলিকুইসিন্স আমাদের সঠিক উত্তর হবে। বায়ু থেকে আর্দ্রতা শোষণের প্রক্রিয়াকে আমরা বলবো। ওকে, তো কোশ্চেন 5 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা জিআই ট্যাগ প্রোডাক্ট ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ মানে কি প্রোডাক্ট কোনটি ছিল? তো দার্জিলিং টি আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6। দার্জিলিং টিকে 2004 সালে এটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়, যেটা ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্ট ছিল। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। নেক্সট করব কোশ্চেন নাম্বার 7। হু ইজ দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষের নমিনাল হেড অফ দ্য স্টেট কাকে আমরা জানি? তো প্রেসিডেন্ট অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে। তো ভারতবর্ষের দুজন হেড আমরা পাবো, একজন আমাদের রয়েছে নমিনাল হেড এবং আরেকজন আমরা পাবো রিয়াল হেড। তো নমিনাল হেড বা নামমাত্র প্রধান আমাদের অবশ্যই প্রেসিডেন্ট, এবং আমাদের যদি রিয়াল হেড জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে আমাদের প্রাইম মিনিস্টার হবে, তোমরা প্রত্যেকেই জানো। এবং রাজ্যর ক্ষেত্রেও সেম জিনিসই আমরা পাবো, নমিনাল হেড বললে রাজ্যকে আমরা পাবো হচ্ছে গভর্নরকে, এবং আমাদের রিয়াল হেড বললে আমাদের চিফ মিনিস্টার হবে। ঠিক আছে, তো 7-এর উত্তর কিন্তু আমরা অবশ্যই করব অপশন ডি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 8। হুইচ স্টেট হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ সিট ইন দ্য লোকসভা? তো লোকসভা তোমরা প্রত্যেকেই জানো, আমাদের লোয়ার হাউস অফ পার্লামেন্টকে আমরা লোকসভা নামে জানি। তো সেই লোকসভাতে কোন রাজ্যের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ সিট কিন্তু রয়েছে? হাইয়েস্ট সিট রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, উত্তরপ্রদেশে রয়েছে 80টি সিট, যেটা হাইয়েস্ট। কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সেকেন্ড হাইয়েস্ট সিট কোথায় রয়েছে। তো মহারাষ্ট্র আমাদের সঠিক উত্তর হবে। মহারাষ্ট্রে 48টি সিট রয়েছে লোকসভার, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 42টি, তোমরা প্রত্যেকেই জানো, এবং বিহারে রয়েছে 40টি সিট। তো সেকেন্ড হাইয়েস্ট বললে আমাদের অবশ্যই মহারাষ্ট্র সঠিক উত্তর হবে, অপশন বি আমরা সঠিক উত্তর করে নিলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ রিনেমড অ্যাজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন। এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু হবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তোমরা প্রত্যেকেই জানো ইম্পেরিয়াল ব্যাঙ্ক, এটাকে স্টেট ব্যাঙ্ক নামে রিনেম করা হয়। এটা কত সালে করা হয় তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো 1955 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রিনেম করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে, এবং তাকে কিন্তু ন্যাশনালাইজড বা জাতীয়করণ করা হয়। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো ব্যাঙ্কিং হিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ার কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। 1935 আমাদের ফাউন্ডিং ইয়ার অফ আরবিআই আমরা পাবো। আমাদের 1949 আমাদের রয়েছে ন্যাশনালাইজেশন ইয়ার অফ আরবিআই, এবং 1969-এ কিন্তু 14টি আমাদের প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু ন্যাশনালাইজ করা হয়। তাই জন্য প্রত্যেকটা ইয়ার কিন্তু তোমাদের ব্যাঙ্কিং হিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো 9-এর উত্তর আমরা অপশন সি করলাম, 1955। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে, দ্য রেট অফ হিট কন্ডাকশন ইন সলিড ডাজ নট ডিপেন্ড অন। তো কোনো একটা সলিডের মধ্যে কতটা হিট কন্ডাক্ট করবে তার রেটটা কার উপর ডিপেন্ড করে না? ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অবশ্যই তার উপর ডিপেন্ড করে, যত বেশি ডেন্স হবে তার মধ্যে দিয়ে হিট কন্ডাকশন তত ভালো হবে। ডাইমেনশন অফ দ্য মেটেরিয়ালের ডাইমেনশনও এটা কিন্তু ডিপেন্ড করে। ফ্রিকশন আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। ফ্রিকশনের ওপর কিন্তু ডিপেন্ড করে না। ফ্রিকশন বলতে যে সলিডের কথা বলা হচ্ছে, সেই সলিডের সাথে তার যে সারাউন্ডিংস রয়েছে তার যে ফ্রিকশন বা ঘর্ষণ, তার উপরে তার মধ্যে দিয়ে কতটা তাপ যাবে সেটা রেট কিন্তু কখনোই ডিপেন্ড করে না। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন 11। দ্য প্রসেস অফ অপটিমাইজিং ফ্যাট কন্টেন্ট ইন মিল্ক ইজ কল্ড। তো দুধে যে ফ্যাটের পরিমাণকে বৃদ্ধির যে প্রসেস, তাকে আমরা কি বলবো? অপশন এতে রয়েছে ভিটামিন ফোর্টিফিকেশন। তো ভিটামিন ফোর্টিফিকেশন মানে আমরা বুঝবো কোনো একটা খাবারের মধ্যে যদি আমরা মানে এক্সট্রা করে বাইরের থেকে ডেলিভারেটলি যদি আমরা ভিটামিনকে ইনক্রিজ করাই, সেক্ষেত্রে আমরা ভিটামিন ফোর্টিফিকেশন বলবো।
তো প্যাস্টোরাইজেশন আমরা বলবো, প্যাস্টোরাইজেশন নাম দেখে বুঝতে পারছো এটা লুই পাস্তুর এই যে প্রসেস সেটা তিনি হচ্ছে ডিসকভার করেছিলেন। তো এই যে আমাদের প্রসেস লুই পাস্তুরের যে প্যাস্টোরাইজেশন প্রসেস, সেখানে আমরা দেখব একদম হালকা হিটে, মাইল্ড হিটে কিন্তু কোনো একটা লিকুইডের, মেনলি দুধের যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে তার মধ্যে সেটাকে ডিস্ট্রয় করা হয়। তার মানে আমাদের উত্তর প্যাস্টোরাইজেশনও হবে না। স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, যার দ্বারা আমরা দেখব আমাদের দুধের মধ্যে কিন্তু আমাদের যে ফ্যাট কন্টেন্ট রয়েছে তাকে কিন্তু অপটিমাইজ করা যায়, বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। এবং আমাদের ডিতে রয়েছে হোমোজেনিজেশন। হোমোজেনিজেশন বলতে আমরা কিন্তু বুঝবো আর কি মিল্কের মধ্যে ফ্যাটের যে পরিমাণ সেটাকে যদি আমরা ফ্যাটের যে দানা থাকে তার সাইজ যদি আমরা রিডিউস করি, কমাই, তাকে আমরা বলবো হোমোজেনিজেশন। ওকে, তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল স্ট্যান্ডার্ডাইজেশন। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 12। দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান লিগাল ডকুমেন্ট মনুস্মৃতি ওয়াজ রিটেন ইন দ্য হুইচ ল্যাঙ্গুয়েজ। তো মনুস্মৃতি তোমরা প্রত্যেকেই জানো, মনুস্মৃতি যেটা মনু অবশ্যই লিখেছিলেন, তো সেটা কোন ভাষায় লেখা হয়েছিল? বাংলায় তো অবশ্যই নয়, সেই সময় আমাদের বাংলা ভাষা তৈরি হয়নি, ডেভেলপ করেনি। তো সংস্কৃত আমাদের সঠিক উত্তর হবে। অপশন বি আমরা সঠিক উত্তর করে নিলাম, মনুস্মৃতি লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। ওকে, 12 হয়ে গেল। নেক্সট দেখে নিই কোশ্চেন 13। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ মায়ানমার? তো ভারতবর্ষের একটি প্রতিবেশী দেশ আমাদের রয়েছে মায়ানমার, তোমরা প্রত্যেকেই জানো। তো তার সাথে ভারতবর্ষের অনেকগুলো রাজ্য কিন্তু বর্ডার শেয়ার করেছে। তো কোন রাজ্য মায়ানমারের সঙ্গে কোনো রকম কোনো বর্ডার শেয়ার করেনি? মিজোরাম করেছে, নাগাল্যান্ডও করেছে, মণিপুরও কিন্তু করেছে। আসাম কিন্তু কোনো রকম কোনো বর্ডার শেয়ার করেনি মায়ানমারের সঙ্গে, কারণ আসাম একটি ল্যান্ডলক আমরা দেখব স্টেট, কারণ তার চারপাশে কিন্তু অনেকগুলো স্টেট রয়েছে। আমরা যদি দেখি একটা মোটামুটি, এটা যদি আমাদের আসাম হয় তো তার চারপাশে কিন্তু আমাদের রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ। তো এর সাথে কিন্তু কোনো রকম কোনো কন্ট্যাক্ট আমাদের মায়ানমারের নেই। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 13। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 14। গোলকোন্ডা ফোর্ট ওয়াজ বিল্ড ডিউরিং। তো গোলকোন্ডা ফোর্ট এটা তৈরি হয়েছিল 12th সেঞ্চুরিতে। এটা তৈরি হয়েছিল কিন্তু কাকাতিয়া ডাইনাস্টির সময়ে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এটা ইনিশিয়ালি তৈরি হয়েছিল কাকাতিয়া ডাইনাস্টির সময়, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটাকে মানে ফর্টিফাইড করা হয়, এটাকে আরও উন্নত করা হয়, এক্সপ্যান্ড করা হয়। আমরা দেখব কুতুব শাহী ডাইনাস্টির সময় কুলি কুতুব শাহ কিন্তু এই যে আমাদের গোলকোন্ডা ফোর্টকে কিন্তু আরও উন্নত করেন। কিন্তু ইনিশিয়ালি তৈরি হয়েছিল কাকাতিয়া ডাইনাস্টির সময়। অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 15। দ্য অ্যাস্ট্রোনমার হু ডিসকভার্ড প্ল্যানেট প্লুটো ওয়াজ। তো প্লুটো এই যে আমাদের গ্রহ রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, যেটা বর্তমানে এক গ্রহর মর্যাদায় নেই, এটাকে এখন বামন গ্রহ নামে আমরা জানি। তো প্লুটো ডিসকভার করেছিলেন কে? তো সঠিক উত্তর আমরা করব ক্লাইডি টমবাক। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। 1930-এ 1930-তে তিনি কিন্তু প্লুটোর ডিসকভার করেন। অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 15। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট প্রোভাইডেড প্রভিন্সিয়াল অটোনমি? প্রভিন্সগুলোতে অটোনমি দিয়েছিল নিচের কোন অ্যাক্ট? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আমরা দেখব যে প্রভিন্সগুলোতে কিন্তু ডায়ার্কির আমরা দেখব যে সূচনা হয়, সেখানে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এবং 1935-এ গিয়ে প্রভিন্সের যে ডায়ার্কিগুলো সেটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয় এবং সেন্টারে ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হয়। তার সাথে সাথে প্রভিন্সগুলো কিন্তু অটোনোমাস হয়ে যায়। তো প্রভিন্সিয়াল অটোনমি জিজ্ঞেস করলে অবশ্যই আমরা অপশন বি করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। খুব 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 ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, তোমাদের পলিটির প্রথম চ্যাপ্টারেই রয়েছে। খুব ভালো করে একটাকে ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে রাখবে, প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, 16 আমাদের হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 17। দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ভারতবর্ষের সংবিধানে অ্যানুয়াল ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট এটা কোন আর্টিকেলে রয়েছে? তো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা আবার কি মনে হতে পারে? এটা বলতে আমরা বুঝবো অ্যাকচুয়ালি বাজেটকেই কিন্তু আমাদের সংবিধানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে বলা হয়েছে। তো বাজেট তোমরা প্রত্যেকে জানো, 112 নম্বর আর্টিকেলে আমরা পাবো বাজেট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল
কোশ্চেন 17। আর্টিকেল 110-এ আমাদের রয়েছে অবশ্যই মানি বিল। মানি বিল আমরা পাবো। 123-তে আমরা পাবো প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার, এবং 124-এ আমরা কিন্তু সুপ্রিম কোর্ট পাবো। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 17। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18। ইকোকার্ডিওগ্রাম ইজ মোর ক্লোজলি রিলেটেড টু। তো ইকোকার্ডিওগ্রাম এটা যার সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে ডপলার এফেক্ট। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 18। নেক্সট দেখে নেব কোশ্চেন 19। ভেলোসিটি অফ এ কার ডাজ নট ডিপেন্ড অন। তো কোনো একটা গাড়ির ভেলোসিটি সেটা কার ওপর ডিপেন্ড করে না, তার মানে বাকিগুলোর ওপর সেটা ডিপেন্ড করবে। তো চেঞ্জ ইন ডিরেকশনের বা দিকের চেঞ্জ হলে অবশ্যই গাড়ির যে ভেলোসিটি সেটার চেঞ্জ হবে। অপশন বিতে রয়েছে চেঞ্জ ইন স্পিড। তো স্পিডের যদি চেঞ্জ হয় তাহলেও কিন্তু ভেলোসিটির চেঞ্জ হবে। অপশন সিতে রয়েছে চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তো স্পিডোমিটার আমাদের সঠিক উত্তর হবে। এর সঙ্গে কিন্তু আমরা আমাদের যে ভেলোসিটি রয়েছে তার কিন্তু সম্পর্ক আমরা পাবো না। তো অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন রয়েছে 20। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর ইনগ্রিডিয়েন্ট অফ সুইটেন্ড সফট ড্রিঙ্কস। তো সফট ড্রিঙ্কসের মধ্যে মেজর ইনগ্রিডিয়েন্ট সবথেকে বেশি পরিমাণে প্রধান উপাদান থাকে কোনটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বোনেটেড ওয়াটার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। কার্বোনেটেড ওয়াটার কিন্তু তার মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকে। তো 20-এর উত্তর আমরা অপশন সি করলাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 রয়েছে স্লিপ অ্যাপনিয়া ইজ রিলেটেড টু ড্যাশ হোয়াইল স্লিপিং। তো ঘুমের সময় কি করাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলবো? ওয়াকিং, ঘুমের সময় হাঁটা, অনেকে দেখবে থাকে ঘুমের মধ্যে হাঁটে, তাকে আমরা সোমনাম্বুলিজম বলবো। এটা আমাদের ওয়ান ওয়ার্ডের মধ্যেও প্রচুর আসে সোমনাম্বুলিজম। টকিং হোয়াইল স্লিপিং, ঘুমের মধ্যে কথা বলা, এটাও তোমরা দেখে থাকবে। তো এটাকে আমরা বলবো সমনিলোকি। ঘুমের মধ্যে কথা বলাকে আমরা সমনিলোকি নামে জানি। এবং ঘুমের মধ্যে নাক ডাকা বা স্নোরিংকে কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়া বলবো। তো 21 আমাদের অপশন সি সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 22। ওয়ান অফ দ্য টেকনিক্স ইউজড ফর ডিস্যালিনেশন অফ সি ওয়াটার ইজ। তো সমুদ্রের জলকে ডিস্যালিনেশন করার জন্য নিচের কোন টেকনিককে ইউজ করা হয়? তো সেই টেকনিককে আমরা বলবো ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া, যার সাহায্যে সমুদ্রের জলকে আমরা ডিস্যালিনেশন করি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 22। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 23। বারদৌলি সত্যাগ্রহ যেটা হয়েছিল 1928-এ, তার অর্গানাইজ করেছিলেন কে? গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ অর্গানাইজ করেছিলেন বল্লভভাই প্যাটেল, এবং তারপরে সেই সাকসেসফুলের পরে কিন্তু গান্ধীজি তাকে সর্দার এই উপাধি কিন্তু দিয়েছিলেন। এটা পরীক্ষায় আসে যে কোন সত্যাগ্রহের পরে তিনি সর্দার টাইটেলটি পান। তো বারদৌলি সত্যাগ্রহ আমাদের সঠিক উত্তর হবে। অপশন বি এর ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল বল্লভভাই প্যাটেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 24। ইন হুইচ ইয়ার দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইজ এস্টাবলিশড। তো এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছিল 2010-এ। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। ট্রাইব্যুনাল বলতে আমরা কিন্তু কাইন্ড অফ কোর্টকে আমরা বলবো, যেখানে শুধুমাত্র সেই টপিকের ওপরেই কিন্তু সেই টপিক নিয়েই কিন্তু বিভিন্ন কেস আসবে, তাকে আমরা ট্রাইব্যুনাল বলবো। তো আর্টিকেল 323A এবং 323-এর যে বি, এখানে কিন্তু আমরা পাবো 323-এর বিতে কিন্তু আমরা ট্রাইব্যুনালকে পাবো। ভীষণ ইম্পর্টেন্ট একটি আর্টিকেল, তো অবশ্যই তোমরা মনে রাখবে। তো এনজিটি এটা 2010 সালে তৈরি করা হয়েছিল। তো অবশ্যই দেখতেই পাচ্ছ কি গ্রিন যেহেতু দেওয়া আছে, তার মানে আমাদের পরিবেশের সংক্রান্ত একটা ট্রাইব্যুনাল আমাদের এনজিটি রয়েছে, যার চেয়ারম্যান হিসেবে বর্তমানে কিন্তু রয়েছে প্রকাশ শ্রীবাস্তব। 2024 সালে চেঞ্জ হয়েছে, তাই জন্য নামটা অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 25। দ্য মাল্টি ইউজড প্লাস্টিক বটলস আর মেড অফ। তো প্লাস্টিকের যে বোতল আছে প্রত্যেকে আমরা ইউজ করি, তো সেটাকে তৈরি করা হয় কিসের থেকে? ব্যাকেলাইট থেকে তৈরি করা হয় না। ব্যাকেলাইট থেকে আমরা বিভিন্ন জুয়েলারি বা রেডিও বা টেলিফোনের যে ক্যাসিংসগুলো থাকে সেগুলো তৈরি করে থাকি। পলিস্টিয়ারিন হবে না। পলিস্টিয়ারিন থেকে কিন্তু বিভিন্ন ওই খাবারের যে কন্টেনারগুলো হয় প্লাস্টিকের মতোই দেখতে, সেগুলোকে আমরা তৈরি করি।
এবং প্লাস্টিক বোতল কিন্তু আমরা পলিথিন দিয়ে তৈরি করে থাকি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 25। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 26, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইনভলভড ইন অটোমোবাইল এক্সস্ট। তো অটোমোবাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানকার থেকে যে নিষ্কাশিত জিনিসগুলো বেরোয়, এক্সস্ট থাকে, তো সেখানকার মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট কোনটি? ফ্লুরিন, তারপর রয়েছে সোডিয়াম, অপশন সিতে রয়েছে লিড বা সীসা, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে অটোমোবাইল এক্সস্টের। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে লিড। ভীষণ ক্ষতিকারক একটা পদার্থ। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে লিডের জন্য আমাদের কোন রোগ হয়। ওকে, তো অপশন সি আমাদের এক্ষেত্রে উত্তর হলো। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 27, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ গ্লাস ইজ। তো কাঁচ তৈরির ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট কোনটি? ক্যালসিয়াম কার্বনেট, সিলিকন ডাই অক্সাইড। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে সিলিকন ডাই অক্সাইড থেকে আমাদের কাঁচ কিন্তু তৈরি হয়। তো মেন ইনগ্রিডিয়েন্ট বললে কিন্তু সিলিকন ডাই অক্সাইড হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 28, হু হ্যাড ওয়ার্কড অ্যাজ দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার টুয়াইস। তো নিম্নোক্ত কে দুবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো গুলজারিলাল নন্দ আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, তিনি দুবার 1964 একবার, জওহরলাল নেহেরুর মৃত্যুর পরে, এবং তারপরে 1966-এ আরেকবার লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে তিনি কিন্তু অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 28। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 29, ইন 1998 দ্য লাস্ট অর্জুনা অ্যাওয়ার্ড উইনার ফর খো ওয়াজ। তো খো খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন লাস্ট টাইম 1998-এ। তো তিনি কে ছিলেন? শোভা নারায়ণ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 29। এবং খো এটা ইম্পর্টেন্ট এখনকার জন্য, কারণ খো আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ হবে প্রথমবারের জন্য 2025 সালে, এবং সেটাকে কিন্তু হোস্ট করবে আমাদের ভারতবর্ষ। ওকে, এবং সেই জন্য অর্জুন অ্যাওয়ার্ড কিন্তু খো খেলার জন্য অর্জুন অ্যাওয়ার্ড লাস্টবার পেয়েছিলেন শোভা নারায়ণ। তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফোক ডান্স অফ রাজস্থান। তো নিচের কোনটি রাজস্থানের একটি ফোক ডান্স বা লোকনৃত্য নয়? ঘুমর, তোমরা ঘুমর প্রত্যেকেই জানো, এটা অবশ্যই রাজস্থানের একটি লোকনৃত্য, ভীষণ ইম্পর্টেন্ট একটি লোকনৃত্য। কাঠপুতলিও কিন্তু আমরা এখানে যেরকম পুতুল খেলা দেখি ঠিক সেরকমই কাঠপুতলি, এটাও কিন্তু আমরা দেখব রাজস্থানেই কিন্তু আমরা দেখতে পাবো, ফোক ডান্সের মধ্যেই পড়বে। লাভানি কিন্তু আমরা মহারাষ্ট্রের একটি ফোক ডান্স পাবো। তো লাভানি কিন্তু কোনোভাবেই এটা রাজস্থানে পড়বে না। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এখানে কিন্তু নট বলেছে। নটটা তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু প্রথমেই দেখবে রাজস্থানের ফোক ডান্স, ঘুমার উত্তর করে দিয়ে চলে আসবে, কিন্তু এখানে তোমাকে নট অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, দেখতে হবে, খেয়াল করতে হবে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো লাভানি, এটা একটা ফোক ডান্স অফ মহারাষ্ট্র আমাদের হবে। এবং কালবেলিয়া এটাও কিন্তু আমাদের রাজস্থানের ফোক ডান্সে রয়েছে। তো সঠিক উত্তর আমরা অপশন সিকে করলাম। তো এই ছিল আজকের ক্লাসে 30টা প্রশ্ন। তো নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বাই।